বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। কোটা সংস্কার আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে, এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আশুরার বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান 2024-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা, আপনারা জানেন প্রথম দিকে খুবই সমস্যা ছিল, যখন আমরা একটু আর্থিকভাবে সচ্ছল হলাম 2015 সাল থেকে আমরা প্রত্যেকটা সরকারি কর্মচারীর সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়েছি। তার কারণটা হচ্ছে আমি চাই যারা কাজ করবেন তাদের যদি অনবরত নিজের সংসার নিয়ে আর চিন্তা থাকতে হয় তাহলে আপনার দেশের কাছে মনোনিবেশ করতে পারেন না। সেটা বিবেচনা করেই আপনার জীবনটা যাতে সুন্দর হয়, সেই বাসস্থান থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা এবং ট্রেনিং, বিদেশে পাঠিয়ে ট্রেনিং, সব দিকেই কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে রেখেছি। কারণ আমরা দুর্নীতিমুক্ত সমাজ যেমন গড়তে চাই, সেই সাথে সাথে যারা কাজ করে তাদের দক্ষতা এবং যোগ্যতাও যেন হয় অর্জন করতে পারেন, সেদিকেও আমরা দৃষ্টি দিয়েছি। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে যদি জাতির পিতা আমাদের এই সরকারি অফিসারদের বিদেশে পাঠিয়ে ট্রেনিং করায় আনতে পারেন, তা আমরা এখন পারবো না কেন? যদিও মাঝখানেটা বন্ধ হয়ে গিয়েছিল, 96 সালে শুরু করেছিলাম, 2001-এ বিএনপি এসে আবার সেটা বন্ধ করে দিয়েছিল, আমরা আবার তা চালু করেছি। আমরা চাই যে আমাদের যেখানেই কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে পরে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই, এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আজকে আমাদের মুজিব বর্ষের ঘোষণা ছিল বাংলাদেশে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না। 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, আর বাকি যেটুকু আছে সেটা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এর ফলাফলটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা যখন বাসস্থান হয়, ওটি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়, সে তার নিজে কাজ করতে পারে, পাশাপাশি তার ভিতরে একটা আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ আসে এবং তার ভিতরে কাজ করার একটা প্রেরণা জাগে। যাদের আমরা এই যে আশ্রম প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, আপনারা যদি তাদের সাথে কথা বলে দেখবেন যে কতটা আত্মবিশ্বাস নিয়ে তারা চলে। এবং এই আশ্রম প্রকল্প বাস্তবায়ন প্রথম শুরু করেছিলাম আমি 97 সালে ঘূর্ণিঝড়ের পর, তখন সেনাবাহিনী দ্বারা ব্যারাক হাউস করতাম, প্রথমটা করেছিল নেভি। শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য। কোটা সংস্কার আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে, এমন মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আশুরার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তাজিয়া মিছিলকে নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে, সেই সঙ্গে জঙ্গি হামলা প্রতিরোধে তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থা। কোটা সংস্কার ইস্যুতে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোটার মীমাংসা করবে আদালত। তাজিয়া মিছিলের সময় মিছিলের আগে পিছে ডানে বামে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার। এছাড়া সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন ধরনের যে চেকিং, বিশেষ করে যে সমস্ত নিরাপত্তা পরিকল্পনা নেওয়ার সকল কিছু নেওয়া হয়েছে। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ
আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। চিকিৎসক ও জনবল সংকটে ধুঁকছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। হিলি স্থলবন্দর কেন্দ্রিক এ স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার থাকলেও জনবল সংকটে হয় না অপারেশন। অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। ডাক্তার সংকটের জন্য আমরা অনেক ভোগান্তির মুখে পড়তেছি। এখানে অপারেশন থিয়েটার আছে কিন্তু অপারেশন হয় না। বিদ্যুৎ নাই, কিছু নাই, প্রেসারে কোনো ইয়া নাই। ডাক্তাররা বলছে প্রেসার মাপতে, ওখানে গেলাম, প্রেসারের কোনো ব্যবস্থা নাই। আমাদের হিলি হাসপাতালে রুগীর সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি পাইছে। ডাক্তারের সংখ্যা যেখানে 24-25 জন লাগে, সেখানে আছে 5-6 জন। তাই আমাদের এইখানে যদি আরও ডাক্তার দেওয়া যায়, হয়তোবা সেবার মানটা আরও বৃদ্ধি পাবে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। সোমবার বগুড়ার বাজারে 62 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কচু। প্রতি পিস মিষ্টি কুমড়া 25 টাকা ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 180 টাকা কেজিতে। এছাড়া চড়া মশলা জাতীয় পণ্যের বাজারও। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে 32 থেকে 35 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে কিছুটা স্বস্তি রয়েছে মাছের বাজারে। কক্সবাজারে কেজিতে 20 থেকে 50 টাকা কমেছে সব ধরনের মাছের দাম। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। পেঁয়াজের দাম বাড়ার কারণ হলো হাটে আমদানি কম হচ্ছে। হাটে আমদানি কম হওয়ার কারণে জিনিসটার দাম বেড়ে গেল। 10 থেকে 15 টাকা কেজি আদা দেড়ছে, আমরা বিক্রি করতেছি 240-260। পেঁয়াজ, আদা, রসুন সবগুলোর দামই বাড়তি মুখে, আমাদের কয়েক ক্ষমতার বাইরে, আমাদের খুব কষ্ট হচ্ছে। চাল কিনবো কি, ডাল কিনবো কি, বিয়ে বাঁচালে কিভাবে খাবো, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে 3 কেজি 900 গ্রাম কোকেন জব্দ করা হয়েছে। সকাল 10:30টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক বিদেশি নারীর ব্যাগ থেকে কোকেন উদ্ধার করা হয়। আটক করা হয় ওই বিদেশি নারীকে। জানা যায়, বাহামার নাগরিক ওই নারী 13 জুলাই সকালে ফ্লাই দুবাইয়ের বিমানে চট্টগ্রামে আসলেও তার সাথে কোনো ব্যাগ ছিল না। চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর তিনি আগ্রাবাদে হোটেলে অবস্থান করছিলেন। তবে ওই নারী মাদক নিয়ে আসছেন এমন খবর থাকায় তাকে নজরদারিতে রেখেছিল নিরাপত্তা সংস্থা। এরপর আজ সকালে বিমানবন্দরে লাগেজ নিতে আসলে ব্যাগ তল্লাশি করে 3 কেজি 900 গ্রাম কোকেন পাওয়া যায়। তিনি বাহামা থেকে ব্রাজিলের সাও পাওলো ও দুবাই হয়ে চট্টগ্রামে আসেন। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি। রোববার তাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কেপি শর্মার নেতৃত্বে দেশটিতে শুরু হতে চলেছে নতুন জোট সরকারের যাত্রা। গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষে হওয়া আস্থা ভোটে পুষ্পা কমল দহল হেরে ক্ষমতাচ্যুত হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন 72 বছর বয়সী কেপি শর্মা। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার মধ্য দিয়ে আজ থেকে নেপালে নতুন সরকারের যাত্রা শুরু হলো। দেশটিতে 2008 সালে 139 বছরের রাজতন্ত্র অবসানের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা চলে আসছে। ওই সময় থেকে এখন পর্যন্ত কেপি শর্মার নতুন সরকার হবে দেশটির 14তম সরকার। গুলিতে আহত হওয়ার পরও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্প। 4 দিনব্যাপী এই সম্মেলনটি শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার। সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে পাচ্ছেন তার নামও প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। শনিবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলা হওয়ায় মিল্কওয়াকির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন কেন্দ্রিক নিজেদের নিরাপত্তা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিস।
ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর রাজনৈতিক উত্তাপ কমাতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভেনিয়ার হামলার ঘটনায় একদিন পর রোববার তিনি কথা বলেন। এ সময় ট্রাম্পকে হত্যা চেষ্টার দ্রুত তদন্ত হবে বলে আশ্বস্ত করেন বাইডেন। হামলার উদ্দেশ্য এবং কেন ঘটল তা বের করতে এফবিআইকে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফলাফল আসতেই জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে বলেও শেয়ার করা হবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, তবে হামলার পর অব্যাহত সেই নিরাপত্তা আরও জোরদারের জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান। গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে অন্তত 17 জনের। এদিকে হামাসের প্রভাবশালী কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। নুসৈরাত শরণার্থী শিবিরে একটি স্কুল ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। এতে আহত হয় আরও প্রায় 80 জন। এদিকে বিমান হামলা চালিয়ে হামাস নেতা রাফি সালমাকে হত্যার দাবি করছে ইসরায়েলি বাহিনী, যদিও হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এখনও জীবিত আছেন। মূলত এই দুই হামাস নেতাকে লক্ষ্য করে গাজার আল মাওয়াসি শহরে হামলা চালানো হয়েছিল। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে আবাসিক ভবনে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। ইউবেই জেলায় একদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 52.8 মিলিমিটার। শহরে হলুদ সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া কেন্দ্র। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে 156টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি। রোববার তাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কেপি শর্মার নেতৃত্বে দেশটিতে শুরু হতে চলেছে নতুন জোট সরকারের যাত্রা। গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষে হওয়া আস্থা ভোটে পুষ্পা কমল দহল হেরে ক্ষমতাচ্যুত হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন 72 বছর বয়সী কেপি শর্মা। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার মধ্য দিয়ে আজ থেকে নেপালে নতুন সরকারের যাত্রা শুরু হলো। দেশটিতে 2008 সালে 139 বছরের রাজতন্ত্র অবসানের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা চলে আসছে। ওই সময় থেকে এখন পর্যন্ত কেপি শর্মার নতুন সরকার হবে দেশটির 14তম সরকার। গুলিতে আহত হওয়ার পরও রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্প। 4 দিনব্যাপী এই সম্মেলনটি শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার। সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে পাচ্ছেন তার নামও প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। শনিবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলা হওয়ায় মিল্কওয়াকির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন কেন্দ্রিক নিজেদের নিরাপত্তা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিস। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর রাজনৈতিক উত্তাপ কমাতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভেনিয়ার হামলার ঘটনায় একদিন পর রোববার তিনি কথা বলেন। এ সময় ট্রাম্পকে হত্যা চেষ্টার দ্রুত তদন্ত হবে বলে আশ্বস্ত করেন বাইডেন। হামলার উদ্দেশ্য এবং কেন ঘটল তা বের করতে এফবিআইকে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফলাফল আসতেই জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে বলেও শেয়ার করা হবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, তবে হামলার পর অব্যাহত সেই নিরাপত্তা আরও জোরদারের জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান। গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে অন্তত 17 জনের। এদিকে হামাসের প্রভাবশালী কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। নুসৈরাত শরণার্থী শিবিরে একটি স্কুল ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। এতে আহত হয় আরও প্রায় 80 জন।
এদিকে বিমান হামলা চালিয়ে হামাস নেতা রাফি সালমাকে হত্যার দাবি করছে ইসরায়েলি বাহিনী, যদিও হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এখনও জীবিত আছেন। মূলত এই দুই হামাস নেতাকে লক্ষ্য করে গাজার আল মাওয়াসি শহরে হামলা চালানো হয়েছিল। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে আবাসিক ভবনে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। ইউবেই জেলায় একদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 52.8 মিলিমিটার। শহরে হলুদ সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া কেন্দ্র। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে 156টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খুলে দেওয়া হয়েছে সড়কের ম্যানহোলের ঢাকনা। উশান শহরে বেশ কয়েকটি জায়গায় প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আর্জেন্টিনার কোপা জয়ে আবারও উল্লাসে মাতল রাজধানীবাসী। মেসির ইনজুরি ব্যথিত করলেও কিংবদন্তি ডি মারিয়া শিরোপা জয়ে বিদায় নেয়ায় খুশি আর্জেন্টিনার ভক্তরা। কোপার আসরের শুরু থেকেই রাজধানীতে বড় পর্দায় খেলা দেখানো হয়, ফলে স্বাভাবিকভাবেই ভোর হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টিএসসির অঙ্গন। পুরো জায়গায় ছিল আকাশ নীল জার্সিধারীদের দখলে। হতাশ করেনি আর্জেন্টিনাও। শিরোপা জয় দিয়েই ভক্তদের মাতিয়েছেন মেসিরা। আর্জেন্টিনা শিরোপার জয়ের দিনেও চিন্তা ছিল মেসির ইনজুরি, ফলে স্বাভাবিকভাবে জয়ের পরও মেসি খেলতে না পারার আক্ষেপে পুড়িয়েছে ভক্তদের। বিশ্বকাপ জয়ের পরই অবসরের ঘোষণা দিয়েছিল আনহেল দি মারিয়া। চেয়েছিল কোপা দিয়ে ইতি টানবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। বিদায়টা জয় দিয়েই রাঙিয়ে রাখলেন, পরে নিলেন কোপার মুকুট। পরে কিছু উগ্র সমর্থকের উদ্দেশ্যে বলতে চাই, ঠিক আছে, যারা আজকে সকাল সকাল 6টা বাজে আর্জেন্টিনার হার দেখার জন্য ঘুম থেকে উঠছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা বাপদাদার ইতিহাস নিয়ে লাফালাফি করি না। আর্জেন্টিনা আমাদের একটা বিশ্বাসের প্রতীক, কারণ আর্জেন্টিনা কখনো আমাদেরকে কখনো হতাশ করেনি। লিসান্দ্রো মার্টিনেজ, ওটি রোমেরো, ওরা তো অনেক ভালো খেলছে, এরপর মার্টিনেজ তো আছে, অনেক ভালো খেলছে। তাদের খেলা দেখে একদম পুরো মনমুগ্ধ। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।